আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1 শেষ হয়েছে। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 1.1 এর পর থেকে অনুশীলনী 1.2 এর আগ পর্যন্ত যে বেসিক কনসেপ্টগুলো তোমাদের জানা দরকার বা যে বেসিক তথ্যগুলো তোমাদের জানলে অঙ্কগুলো বুঝতে সহজ হবে, সেই বেসিক আলোচনাটুকু করব আমরা। তাহলে চলো শুরু করি। প্রথমেই যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তোমরা জানো যে পূর্ণ সংখ্যার দুইটা ধরন আছে, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। আমরা যদি এখানে লিখে বোঝানোর চেষ্টা করি, পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার, এই পূর্ণ সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। মাঝখানে কি আছে? মাঝখানে আছে 1। 1 কোনো মৌলিক সংখ্যাও না, 1 কোনো যৌগিক সংখ্যাও না, ঠিক আছে। এখন এই মৌলিক সংখ্যা কি? তোমাদের বইতে যে সংখ্যাটা দেয়া আছে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া যদি কোনো গুণনীয়ক না থাকে তাহলে সেটি মৌলিক সংখ্যা। অর্থাৎ আমরা যদি এখানে দেখার চেষ্টা করি যে 7 কে ভাঙলে আমরা কি পাবো, 1 গুণ 7। এখানে 1 আর ওই সংখ্যাটি ছাড়া যদি এখানে আমরা দেখি যে আর কোনো গুণনীয়ক নেই তাহলে সেটা মৌলিক সংখ্যা। আবার যৌগিক সংখ্যার ক্ষেত্রে কি হবে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, 6 সমান সমান আমরা লিখতে পারি 2 গুণ 3। এটাকে 6 গুণ 1 ও লেখা যায়, 6 গুণ 1 ও লেখা যায়, আবার অন্যভাবেও ভেঙে লেখা যায়। তাহলে কোন সংখ্যাকে যদি এইভাবে ভেঙে লেখা যায় যেখানে ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে, সেক্ষেত্রে সেটি যৌগিক সংখ্যা হবে। আর মৌলিক সংখ্যা হবে 1 আর ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যা কি আর যৌগিক সংখ্যা কি সেটা আমরা বুঝলাম। আর 1 মৌলিক সংখ্যা কিংবা যৌগিক সংখ্যার বাইরে সেটাও আমরা জানলাম, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে আমরা যখন অঙ্কগুলো করতে যাব, মৌলিক সংখ্যা নির্ণয় করতে যাব, তখন আমরা এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। সো বেসিক ধারণাটুকু আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা সম্পর্কে তোমরা আগেও জেনেছো, কিন্তু এই সহমৌলিক সংখ্যাটা তোমাদের কাছে নতুন। তাহলে সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক, যেমন আমরা জানি যে সহপাঠী, অর্থাৎ একসাথে দুইজন হলে তারা যদি একই শ্রেণীতে পড়ে তাহলে তাদেরকে সহপাঠী বলা হয়। একসাথে যদি তারা কাজ করে তাহলে সহকর্মী বলা হয়, ঠিক আছে। এইভাবে সহমৌলিক তার মানে 2-3 জনের তুলনা করা হবে, ঠিক আছে। একাধিক জনের বা একাধিক সংখ্যার তুলনা করা হবে। তাহলে তুলনাটা কিভাবে করা হবে সহমৌলিকের ক্ষেত্রে? তাহলে আমরা যদি দেখি 2 বা ততোধিক সংখ্যা, অর্থাৎ একাধিক সংখ্যার মৌলিক গুণনীয়ক শুধুমাত্র 1 হলে, সাধারণ মৌলিক গুণনীয়ক শুধুমাত্র 1 হলে, তাহলে সেগুলো হচ্ছে সহমৌলিক সংখ্যা। যেমন আমরা যদি দেখার চেষ্টা করি যেখানে 8, 8কে আমরা কিভাবে লিখতে পারি? 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইভাবে আমরা লিখতে পারি। আবার 15, এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি কি? 3 গুণ 5। দেখো এখানে যে আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করে লিখলাম, এখন এটাকে আমরা কি দেখতে পাচ্ছি? এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, অর্থাৎ তাদের মধ্যে কোনো কমন কোনো সংখ্যা নেই, ঠিক আছে। যদি কেউ কমন না থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি কেউ কমন না থাকে সেই ক্ষেত্রে গসাগু কি হয়? 1 হয়। তার মানে এই 1 ছাড়া অন্য কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই, এজন্য তারা দুইজন সহমৌলিক সংখ্যা। আবার সহমৌলিক সংখ্যা 9 এমন একটা উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি, যেমন এখানে যদি আমরা দেখি যে 6কে আমরা লিখতে পারি 2 গুণ 3। আবার আমরা যদি লিখি যে 9, এখানে দেখতে পাচ্ছি 3 গুণ 3। এখন এদের মধ্যে কিন্তু কমন আছে বা সাধারণ আছে, যেটাকে বাংলায় বলে। দেখো এই যে 3, এই যে 3, ঠিক আছে, এই 3 কিন্তু দুজনের মধ্যেই একটি সাধারণ মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক। তাহলে এই দুজন কিন্তু সহমৌলিক সংখ্যা হচ্ছে না। তাহলে সহমৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে 1 বা একাধিক সংখ্যা যদি মৌলিক গুণনীয়কগুলো সাধারণ না থাকে বা কমন না থাকে, শুধুমাত্র 1 থাকে। যদি তাদের মধ্যে কমন না থাকে সেক্ষেত্রেই ধরে নেওয়া হয় যে তাদের সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে 1। যদি তাদের সাধারণ মৌলিক গুণনীয়ক 1 হয় তাহলে সেটা আমরা ধরে নিতে পারি যে এটা সহমৌলিক সংখ্যা। যে সংখ্যাগুলো আছে সেগুলো সহমৌলিক সংখ্যা। আর যদি দেখা যায় যে সংখ্যাগুলোর মধ্যে কমন বা সাধারণ মৌলিক গুণনীয়ক রয়েছে,
তাহলে কিন্তু সেটা সহমৌলিক সংখ্যা হবে না। তো সহমৌলিক সংখ্যা নির্ণয়ের অঙ্কগুলো আমরা করব, তখন এর ধারণাগুলো আমাদের আরো বেশি স্পষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে বেশি বেশি উদাহরণ আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে কনসেপ্টটা আছে বা যে টপিকটা আছে, যে পাঠ দেয়া আছে, সেটা হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা কি? কোন একটা সংখ্যা, কোন একটা নির্দিষ্ট সংখ্যা যে কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় কিনা সেটা দেখার যে পদ্ধতি, সেটা হচ্ছে বিভাজ্যতা। যেমন আমরা যদি দেখি যে কোন একটা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা, সেটা আমরা কিভাবে জানবো? ওই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করব। এরপরে দেখো আমরা যদি দেখার চেষ্টা করি যে ধরো যে আমরা ধরে নিচ্ছি 122 সংখ্যাটা নিলাম, এটা 3 দিয়ে বিভাজ্য কিনা আমরা দেখতে চাই। তাহলে 3 4 12 আমরা এখানে পেয়েছি, এবারে পাচ্ছি 2। তাহলে দেখো এই যে 2 কে এখন আর বিভক্ত করা যাচ্ছে না, তাহলে এই যে ভাগশেষ রয়ে গেল, এই ক্ষেত্রে এটা নিঃশেষে বিভাজ্য হলো না। কিন্তু শেষে যদি শূন্য চলে আসতো ভাগ করতে করতে বা ভাগ করা শেষে, তাহলে ভাগশেষ যদি শূন্য আসতো সেক্ষেত্রে বলা হতো যে এটা নিঃশেষে বিভাজ্য। এখন কোন একটা সংখ্যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা সেটা জানার জন্য এভাবে আমরা ভাগ করে দেখতে পারি। আর একটা উপায় আছে কিন্তু সেই উপায়টাই হচ্ছে বিভাজ্যতার সূত্র। সেই বিভাজ্যতার সূত্র জানা থাকলে আমরা কোন একটা সংখ্যা দেখেই বলে দিতে পারবো যে ওই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য কিনা, 4 দিয়ে বিভাজ্য কিনা, অর্থাৎ নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে বিভাজ্য কিনা সেটা আমরা দেখেই বলে দিতে পারবো। এমনকি সংখ্যাটা যত বড় সংখ্যাই হোক সেটা আমরা দেখেই বলে দিতে পারবো যে এই সংখ্যাটা অমুক সংখ্যা দিয়ে বা নির্দিষ্ট ওই সংখ্যা দিয়ে বিভাজ্য কিনা। তাহলে চলো আমরা জেনে নেই যে কি কি বিভাজ্যতার সূত্র আছে। তোমাদের বইতে দেওয়া আছে প্রথমেই 2 এর বিভাজ্যতার সূত্র। 2 এর বিভাজ্যতার সূত্র মানে কি? কোন একটা সংখ্যা দেখেই তুমি বলে দিতে পারবে যে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা। কি সেই সূত্র সেটা আমরা জেনে নিই, চলো। 2 এর বিভাজ্যতার সূত্র হচ্ছে যে কোনো জোড় সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তাহলে জোড় সংখ্যা কি তোমরা জানো যে কোন সংখ্যার শেষে যদি 0 2 4 6 8 এই অঙ্কগুলো থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে সংখ্যাটি একটি জোড় সংখ্যা, আর যে কোনো জোড় সংখ্যাই 2 দ্বারা বিভাজ্য। যেমন দেখো আমরা যদি বড় একটা সংখ্যা লিখি 2 6 9 7 3, এরপরে দিয়ে দিলাম 0, তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা জোড় সংখ্যা, কারণ হচ্ছে এই সংখ্যার একক স্থানীয় অঙ্কে বা শেষের অঙ্কে কি আছে? 0 আছে। তাহলে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখানে যদি 0 না থেকে 2 থাকে তাহলে কিন্তু 2 দ্বারা বিভাজ্য, কারণ সংখ্যাটি জোড় সংখ্যা, কারণ সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে 2 আছে। এখানে 4 থাকতে পারে, এখানে 6 থাকতে পারে, এখানে 8 থাকতে পারে। ঠিক আছে? তাহলে এই যে আমরা একক স্থানীয় অঙ্কে বা সবচেয়ে ডান পাশের অঙ্কে যদি আমরা জোড় অঙ্ক দেখি, তাহলে ধরে নিতে পারবো যে এটা একটা জোড় সংখ্যা, আর যে কোনো জোড় সংখ্যা দেখলে আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? আশা করি 2 এর বিভাজ্যতার সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যাব 3 এর বিভাজ্যতার সূত্রে। 3 এর বিভাজ্যতার সূত্র কিভাবে নির্ণয় করতে হয় সেটা হচ্ছে সংখ্যার যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দিয়ে বিভাজ্য হয়, সেক্ষেত্রে পুরো সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ দেখার চেষ্টা করি, দেখো এখানে যে উদাহরণটা আমরা নিয়ে এসেছি 147। এখন এই সংখ্যাটা দেখেই তুমি কি বুঝতে পারতেছো যে এটা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা? বুঝতে পারতেছো না? তাহলে কি করতে হবে? 3 দ্বারা এভাবে ভাগ করে নিতে হবে, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে 3 এর বিভাজ্যতার সূত্র ব্যবহার করে আমরা দেখেই বলে দিতে পারবো যে এইটা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে সেই সূত্রটা কি? আমরা বলেছিলাম যে অঙ্কগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে 1 যোগ 4 যোগ 7, তাহলে কত হচ্ছে? 7 4 11, আর একে হচ্ছে 12। তাহলে এই যে 12 হচ্ছে, এই 12 কি 3 দ্বারা বিভাজ্য? 12 3 দ্বারা বিভাজ্য, কারণ হচ্ছে 3 4 12। আমরা 3 এর গুণের নামটা পড়লেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে 3 4 12, তার মানে এই 12 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 এর বিভাজ্যতার সূত্র ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যাকে নির্ণয় করতে পারবো যে এটা 3 দ্বারা বিভাজ্য কি না। কিভাবে? এর অঙ্কগুলোকে আমরা যোগ করব, যত বড় সংখ্যাই হোক এর অঙ্কগুলোকে আমরা যোগ করব। অঙ্কের যোগফল যেটা আসবে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এরপর আমরা দেখি যে 4 এর বিভাজ্যতার সূত্র কি। 4 এর বিভাজ্যতার সূত্র খুবই সহজ, সেটাও একবার দেখলেই বলে দেওয়া যাবে যে এই সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য কিনা। কি সেই সূত্র? সেটা হচ্ছে
যত বড় সংখ্যাই হোক এর একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কে যে সংখ্যাটা আছে বা যে সংখ্যা আছে সেইটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমরা যদি এখানে একটা উদাহরণ নিয়ে আসি, যেমন দেখো এখানে আছে 3512 এই সংখ্যাটা আছে। এখন দেখো তো এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা কি তুমি দেখিয়ে বলে দিতে পারছো না। এরকম ভাবে 4 দ্বারা বিভাজ্য কিনা বলে দিতে পারছো না, তাহলে এভাবে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে। এখন তুমি দেখেই বলে দিতে পারবে যে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। কিভাবে? তুমি দেখবে যত বড় সংখ্যায়, যত লম্বা সংখ্যায় হোক, তুমি শুধু একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক বিবেচনা করবে। এই যে একক, এই যে দশক, এই দুইটা মিলে যে সংখ্যাটা গঠন করেছে সেটা কত? 12। এখন এই 12 কি 4 দ্বারা বিভাজ্য, কারণ হচ্ছে 4 এর গুণের নামটা পড়লে আমরা 3 4 12 পাচ্ছি। তাহলে এই 12 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য হওয়ার আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে যদি কোনো সংখ্যার শেষে শূন্য শূন্য থাকে, অর্থাৎ এক জোড়া শূন্য থাকে, তাহলে আমরা ধরে নিতে পারবো যে এটা একটা কি সংখ্যা? এটা একটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। দেখো এখানে তুমি দেখবে যে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় সেই ক্ষেত্রে এটা পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আবার কোনো সংখ্যার শেষে যদি একক স্থানীয় অঙ্কে আর দশক স্থানীয় অঙ্কে দুটোই শূন্য হয় সেই ক্ষেত্রেও এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যেমন দেখো এখানে আছে 1200। এই যে 1200 যত বড় সংখ্যা হোক, আরো বড় হলেও সমস্যা নেই, কিন্তু এই যে শেষে দুটো শূন্য আছে একক স্থানীয় অঙ্কে আর দশক স্থানীয় অঙ্কে, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এরপর আমরা দেখি যে 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা জানবো কিভাবে। 5 দ্বারা বিভাজ্য কিনা সেই সূত্রটা আরো সহজ। সেটা হচ্ছে যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে অথবা যদি কোনো সংখ্যার শেষ অঙ্কে 5 থাকে তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। আমি আবারও বলছি, সংখ্যার একেবারে শেষ অঙ্কে বা একক স্থানীয় অঙ্কে যদি 5 থাকে বা শূন্য থাকে, এই দুটোর একটা থাকলেই আমরা ধরে নিতে পারবো যে এটা একটা কি সংখ্যা? 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। অর্থাৎ ওই সংখ্যাটা দেখিয়ে বলে দিতে পারবো যে এটা 5 দ্বারা বিভাজ্য। যেমন যে কোনো সংখ্যাই হোক, যত বড় সংখ্যাই হোক, যেমন এখানে আমরা যতগুলো সংখ্যাই লিখি শেষে যদি একটা 5 লিখে দেই তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? সেটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সংখ্যাটাকে দেখিয়ে আমরা বলে দিতে পারছি যে এটা 5 দ্বারা বিভাজ্য হবে, কারণ শেষে কি আছে? 5 আছে। একক স্থানীয় অঙ্কে কি আছে? 5 আছে। আচ্ছা, আমরা যদি এটাকে অন্যভাবেও লিখি যে শেষে শূন্য আছে, তাহলে আমরা এই সংখ্যাটাকে দেখিয়ে বলে দিতে পারছি যে এটা 5 দ্বারা বিভাজ্য হবে, কারণ হচ্ছে এর শেষে শূন্য আছে। তাহলে আমরা বুঝলাম যে কোন সংখ্যার শেষ অঙ্কে বা একক স্থানীয় অঙ্কে যদি 5 থাকে বা শূন্য থাকে তাহলে আমরা ধরে নিতে পারবো যে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, বা সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি 6 এর বিভাজ্যতার নিয়মও দেয়া আছে। এখন 6 এর বিভাজ্যতার যে সূত্র সেটা বুঝতে হলে আমাদেরকে 2 আর 3 এর বিভাজ্যতার সূত্র বুঝতে হবে। 2 এর বিভাজ্যতার সূত্রে আমরা কি শিখেছিলাম? যে কোনো একটা সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। আবার 3 দ্বারা বিভাজ্যতার সূত্রে আমরা দেখেছিলাম যে কি করতে হয়? অঙ্কগুলো যোগ করে দেখতে হয় যে অঙ্কগুলোর যে যোগফলের সমষ্টি, যে যোগফল বা সমষ্টি সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারবো যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করার উপায় হচ্ছে ওই সংখ্যাটিকে 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। ঠিক আছে? তাহলে 2 আর 3 এর বিভাজ্যতার সূত্র যদি তুমি জানো তাহলে সেই সূত্র দেখেই তুমি বলে দিতে পারবে যে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে চলো আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে আছে 24। দেখো এই যে 24 সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা যদি নেই, প্রথমেই 2 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে যেহেতু এটা একটা জোড় সংখ্যা, দেখো শেষে 4 আছে, 0 2 4 6 8 এই অঙ্কগুলো থাকলে সেটা জোড় সংখ্যা হয়। তাহলে এখানে 4 যেহেতু আছে তাহলে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা যেহেতু সকল জোড় সংখ্যায় 2 এর বিভাজ্যতার সূত্র মেনে চলে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হলো। এবারে আমাদেরকে দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে এর অঙ্কগুলো যোগ করে দেখতে হবে যে সেটা বা যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। যদি যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। এখন 2 আর 4 যোগ করলে কত হয়? 6। তাহলে 6 কি 3 দ্বারা বিভাজ্য? অবশ্যই বিভাজ্য, কারণ হচ্ছে 3 এর গুণের নামটা পড়লে আমরা জানি
3 একে 3, 3 দুগুণে 6। তাহলে 6 যেহেতু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে এই পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। ঠিক আছে, এইভাবে কোনো সংখ্যা যদি 2 আর 3 এই দুটো দিয়েই বিভাজ্য হয়, তাহলে সেটা 6 দিয়েও বিভাজ্য হবে। আচ্ছা, এরপরে দেয়া আছে 9 এর বিভাজ্যতার সূত্র। আচ্ছা, 9 এর বিভাজ্যতার সূত্র বোঝার উপায় 3 এর মতোই। 3 আমরা কি দেখেছিলাম, যে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। 9 এর ক্ষেত্রেও একই, যদি অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি একটা উদাহরণ দেখার চেষ্টা করি, এখানে আমরা নিয়ে আসতে পারি 378 নিয়ে আসলাম। এবারে এটাকে কি করতে হবে, 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করার জন্য বা বোঝার জন্য আমাদেরকে অঙ্কগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে 3 যোগ 7 যোগ 8, 3 আর 7 হচ্ছে 10, 10 আর 8 হচ্ছে 18। তাহলে এই 18 কি 9 দ্বারা বিভাজ্য? অবশ্যই বিভাজ্য। 9 এর গুণের নামটা পড়লে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি পাওয়া যাবে, 9 গুণের নামটা বললে 9 একে 9, 9 দুগুণে 18। তাহলে এই 18 যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে বিভাজ্যতার সূত্র, এই বিভাজ্যতার সূত্র ব্যবহার করে তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারবে বা দেখেই বলে দেওয়া যাবে যে এই সংখ্যাটি ওই নির্দিষ্ট সংখ্যা দিয়ে বিভাজ্য হবে কিনা। তো তোমাদের বইতে 2, 3, 4, 5, 6, 9 এই সংখ্যাগুলোর বিভাজ্যতার সূত্র দেয়া আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে বিভাজ্যতার সূত্র মনে রেখে তুমি খুব সহজে একটা সংখ্যা দেখেই বলে দিতে পারবে যে এই সংখ্যাটা ওই নির্দিষ্ট সংখ্যা দিয়ে বিভাজ্য হবে কিনা। ঠিক আছে, সো কষ্ট করে এত লম্বা ভাগ করতে হবে না। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের অনুশীলনী 1.1 এর পর থেকে অনুশীলনী 1.2 এর আগ পর্যন্ত এই বেসিক কনসেপ্টগুলোই আছে। এই কনসেপ্টের উপর বেস করেই তোমাদের 1.2 এর অঙ্কগুলো আসবে। সো এখানে মৌলিক সংখ্যা শিখলাম, আমরা যৌগিক সংখ্যা শিখলাম, সহমৌলিক সংখ্যা শিখলাম, আর বিভাজ্যতা শিখলাম। সো এই অল্প কয়েকটা টপিকই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।